হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় উঠছো, কোথায় উঠছো? ফাইটার জেটে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। ও ফাঁকা। হ্যাঁ এসিও দিয়ে রাখছে, গুড। আমার মিশন হলো তো ওই বিমানের ভেতরটা কেমন হয় বলেন তো? এই যে ঠিক এরকমই বিমান বাহিনী জাদুঘরের কিডস জোন। দেখেন কত উঁচুতে উঠছে, নাগরদোলার মতো, বাবারে বাপ। বিমানের ককপিট, ভাবা যায় এটা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন একটা জায়গায় চলে এসেছি। পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আমি আজকে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এটা হচ্ছে 2014 সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে অনেক কিছু শেখার আছে, দেখার আছে। তো এটা হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত। আপনারা যারা এখানে আসতে চান তারা হচ্ছে মেট্রো রেল বা বাসে করে প্রথমে আপনাকে আগারগাঁওয়ে আসতে হবে। এটা কিন্তু মেট্রো রেল যে স্টেশনটা, সেই স্টেশনের পাশেই অবস্থিত। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা পুরো বিমান জাদুঘরটা দেখে নেই। লেটস এক্সপ্লোর দিস। এটা হচ্ছে টিকিট কাউন্টার, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা, আর বিদেশিদের জন্য হচ্ছে 100 টাকা। তো 50 টাকা টিকিট, আমাদের দুইজনের 100 টাকা লেগে গেল। তো আমাদের কিন্তু টিকিট কাটা শেষ। এখন আমরা ভিতরে প্রবেশ করব আর মজার সব জিনিস দেখব। আসলে বিমান দেখতে কেমন সেটাই দেখা যাবে, চলেন। প্রবেশ করার পরেই কিন্তু আপনারা সুন্দর একটা ফোয়ারা দেখতে পারবেন বা ঝর্ণা দেখতে পারবেন, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এর আশেপাশে আপনারা ছবিও তুলতে পারবেন। বিমান বাহিনীর নেটওয়ার্কগুলো কন্ট্রোল করা হয় যেটার মাধ্যমে, সেটা হচ্ছে এই রাডার। দেখতে পাচ্ছেন এখানে 2টা রাডার ওরা রেখেছে। মনে হয় এদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, কারণ যদি মেয়াদ উত্তীর্ণ না হয় এত দামি রাডার কেন তারা হচ্ছে এই বিমান বাহিনী জাদুঘরে রাখবে। তো এটা আপনারা দেখে এখান থেকে লার্নিং করবেন যে বিমান বাহিনীর নেটওয়ার্কটা কিভাবে কন্ট্রোল করা হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইটার হেলিকপ্টার ওরফে MI হেলিকপ্টার। এটা হচ্ছে রাশিয়ার তৈরি হেলিকপ্টার। 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল, আর লাস্ট ব্যবহার করা হয়েছে 1997। আর এটাকেই স্মৃতি হিসেবে রেখে দিয়েছে জাদুঘরে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরিবহন বিমান, মানে এটাতে করে আর কি আকাশে ওড়া যায়। N-24। হ্যাঁ, N-24। আর এটাতে 1973 সালে এটার নাম হচ্ছে বলাকা। রাশিয়ার তৈরি এই বিমান 1973 সালে সংযোজিত হয় বিমান বাহিনীতে। এটাতে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী পার্সোনালিভাবে এটা ইউজ করতেন। দেখি বিমানের ভিতরে কি আছে। ওয়াও, ও ফাঁকা। হ্যাঁ এসিও দিয়ে রাখছে, গুড। বসো জানলার সাইডে বসে একটু। ওই পাশে যাও, ওই পাশে। খুবই অল্প সিট, কারণ হচ্ছে যেহেতু এটা একদম পার্সোনালি ইউজ করা হতো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্য। জানলাগুলো খোলা হয়ে গেছে এসির জন্য মনে হয়। হ্যাঁ হয়তো না এরকম। এই যে আমরা কিন্তু বিমানের এই ককপিটে চলে আসছি, যেখানে পাইলটরা একদম বিমানটা পরিচালনা করে, বিমানটা চালায়। তো কেমন লাগতেছে? খুবই ভালো। একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা যদি বিমান জাদুঘরে বলতেছেন যে হয়তো বা 50 টাকা টিকিট প্রাইস, খুবই সামান্য, কিন্তু ভিতরে প্রবেশ করার পরে আপনারা যেই বিমানেই ওঠেন না কেন বা হেলিকপ্টার যেগুলোতেই স্মৃতিচারণ হিসেবে রাখা হয়েছে, ওগুলোর ভিতরে যদি আপনি আবিষ্কার করতে চান, পর্যবেক্ষণ করে দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এবং প্রত্যেকটাতে 30 টাকা করে। 30 টাকা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? টিকিট প্লাস টিকিট সমান টিকিট। এগুলো হচ্ছে ফ্রান্সের তৈরি ফাইটার যুদ্ধ বিমানগুলো, ফাইটার জেটগুলো, যেগুলো আসলে ট্রেনিং প্লাস হচ্ছে 20 থেকে 30 বছরের মতো বাংলাদেশ বিমান বাহিনীতে প্রশিক্ষণ যুদ্ধ বিমান হিসেবে সংযুক্ত ছিল। এবং এগুলো আসলে তারপরে যখন সার্ভিস থেকে তারা হচ্ছে অবসরে যায়, তখন তাদেরকে এই বিমান বাহিনী জাদুঘরে রাখা হয়েছে, যাতে আমরা দেখতে পারি যে এই যুদ্ধ বিমানগুলোর এত সাউন্ড আমরা শুনতে পারি। সো সেগুলো আসলে কেমন দেখতে এবং আসলে সেটাই দেখানো হয়েছে। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের মডেলের বিমান, মিসাইল ও ফাইটার জেট দেখতে পারবেন। প্রত্যেকটা বিমান বা ফাইটার জেটের নাম ও ইতিহাসের সব কিছু বর্ণনা সাইনবোর্ড আকারে দিয়ে রাখা হয়েছে। আমাদের কাছে যে বিমানগুলো ইন্টারেস্টিং লেগেছে সেগুলোতে উঠেছি। এই যে এখানে যেমন একজন করে উঠতে পারবে, সেজন্য বাবা মেয়ে উঠে পড়েছে ফাইটার জেটে যুদ্ধ করার জন্য। আমার মেয়ে তো অনেক মজা পাচ্ছে।
ফাইটার জেটগুলোতে যে আসলে বোমাগুলো ব্যবহার করা হয় একটা 1000 LBS MK7 বোমা, সেই বোমাগুলো দেখানো হয়েছে যাতে আমরা সচক্ষে দেখে সেখান থেকেও দেখতে পারি যে ফাইটার জেট বিমানের বোমাগুলো দেখতে কেমন হয়। গাইস, এগুলো কি বলেন তো? এগুলা হচ্ছে যুদ্ধ বিমানের ইঞ্জিন, যেগুলো বিমানগুলোকে পরিচালনা করে। এই ইঞ্জিনই হচ্ছে মেইন পার্ট। এগুলো না থাকলে কিন্তু ওগুলো পরিচালনা করা সম্ভব না। এখানে বাচ্চাদের জন্য কিন্তু আপনারা একটা শিশু পার্কও পেয়ে যাচ্ছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে শিশু পার্কে প্রবেশ করতে গেলেও আপনাদের টিকিট লাগবে পার পার্সন। এখানে 10 টাকা এন্ট্রি ফিতে আপনারা হচ্ছে এই পার্কটা উপভোগ করতে পারবেন। টিকিট। তো যাই হোক, বাচ্চাদের জন্য তো 10 টাকা খরচ করে অবশ্যই আসা যায়, কারণ বাচ্চাদের জন্যই তো বেড়াতে আসা, তাই না? তা দেখেন, এই আদলে খুব সুন্দর বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস রাখা হয়েছে। এই যে সুন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বোমারু বিমানের যে প্রোপাইলের যে ধ্বংসাবশেষগুলো, ওগুলো সংরক্ষণ করে দেখানো হয়েছে, কারণ এগুলো তো আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সংরক্ষণ করার কোনো ওয়ে নেই। এটাও একটা ভালো দিক লেগেছে। বিমান বাহিনী জাদুঘরে আপনারা এরকম খোলা একটি মাঠ পেয়ে যাবেন। পুরো জাদুঘরটি মোটামুটি অনেক বড় পরিসরে করা হয়েছে। মাঠটিতে সবুজের মাঝে বসে ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে পারবেন। বাচ্চারাও কিন্তু খোলামেলা জায়গা পেয়ে খুবই খুশি হয়ে যাবে। মাঠ থেকে আপনারা মেট্রো রেল চলে যাচ্ছে, সেটার দৃশ্যও কিন্তু উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্য কিন্তু মিনি পার্কের পাশাপাশি কৃত্রিম চিড়িয়াখানাও রয়েছে। সেখানে বিভিন্ন কৃত্রিম প্রাণী রাখা হয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য। আবার চিড়িয়াখানার পাশাপাশি রয়েছে কিডস জোন, সেখানে বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আসলে বাচ্চারা এক কথায় বোরিং ফিল করবেন না। আপনারাও বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর সময় কাটাতে পারবেন, আর বাচ্চারা অনেক অনেক এনজয় করবে এই রাইডগুলোতে উঠে। আর এই যে চরকি রাইড, এটা তো এত জোরে উঠছিল, দেখেই ভালো লাগছিল। খুবই মজা পাবে বাচ্চারা এখানে এসে। সামনে দেখতে পাচ্ছেন বিমান রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্টের এখানে সমস্যাটা হচ্ছে যে 1.5 থেকে 2 ঘন্টা আগে খাবার সময় নিয়ে আসলে আসলে খাবারটা খাওয়া যায়। সো আমাদের কাছে এটাও এখানে টিকিট 100 টাকা, যেহেতু এই সময়টা আমাদের হাতে নেই, রাত হয়ে গিয়েছে। সো আমরা আর এখানে গেলাম না। সো টিকিট হচ্ছে বিমান রেস্টুরেন্টের টিকিট হচ্ছে 100 টাকা। এটাও কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সেরই একটা বিমান, জাস্ট রেস্টুরেন্ট করা হয়েছে। এখানে আপনারা বিমান রেস্টুরেন্টের পাশাপাশি অনেক ফুড কোর্ট পাবেন। এই যে এখানে একটা ক্যাফে আর রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা মন মতো খাবার নিয়ে নিতে পারেন। খাবারের দামগুলো এখানে মোটামুটি, খুব বেশিও না আবার কম না, মোটামুটি রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। আর জাদুঘরে আমার দেখা সব থেকে বড় বিমানটি ছিল এটা ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। আর ভিতরটা ঠিক এরকম দেখতে ছিল, অনেক আগের পুরনো বিমান ছিল এটা। ককপিটে কিন্তু জাং ধরেছে, অনেক পুরনো হয়ে গিয়েছে। এটা প্রথমে দেখার প্ল্যান না থাকলেও ভ্রমণ শেষে এটাতে প্রবেশ করে আমরা আমাদের জাদুঘর ভ্রমণের 16 কলা পূর্ণ করে দিলাম। সো আমাদের ঘোরাঘুরি শেষ। বিমান বাহিনী জাদুঘরে সবগুলো বিমানে উঠেছে। এই পাশে শুধুমাত্র আফসোসের ব্যাপার হচ্ছে যে 1.5 থেকে 2 ঘন্টা আগে যদি বিমান যে রেস্টুরেন্টটা, সেটাতে আসলে বুকিং বা একটু সময় নিয়ে না আসলে খেতে পারবেন না। সো যার জন্য ওইটাতে যাওয়া হয় নাই। বাকি সবগুলো জায়গাতে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আসলে সরাসরি গিয়ে আসলে বিমান বাহিনীর এই জায়গাগুলো দেখা বিমান বাহিনী জাদুঘর না করলে আসলে সম্ভব হতো না। আমার টিকিট প্রাইসটা একটু প্রত্যেকটা জায়গাতে একটু বেশি মনে হয়েছে, কারণ আমরা 50 টাকাতে ঢোকার পরে প্রত্যেকটা জায়গায় 30 টাকা অনেকগুলো জায়গা। সো এগুলোতে হয়তো 10 টাকা যেমন ওই যে পার্কের মতন রাখতে পারতো, তাইলে একটু ভালো মনে হয়েছে। বাকি ওভারঅল আমার কাছে বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশের আসলে মুক্তিযুদ্ধ এবং বাকি সব জায়গাতেই আসলে বিমান বাহিনীর অবদান ছিল। সো ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। শিমু, তোমার যদি কিছু বলার থাকে। হ্যাঁ, আমারও অনেক ভালো লেগেছে। এখানে বাচ্চারা থেকে বড়রাও অনেক কিছু শিখতে পারবে, কারণ আপনার তো সবার অ্যাবিলিটি নাই যে আমরা বিমানে উঠবো। তো আমরা যারা উঠতে পারিনি এখনো, তারা কিন্তু ভিতরে দেখতে পারবে যে ভিতরে আসলে কেমন হয় আর এগুলো কেমন হয়। যদিও এগুলো অনেক ব্যাকডেটেড বিমান এগুলো, তবুও এখান থেকে অনেক আইডিয়া পাওয়া যায়। বাচ্চারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আপনারা অনায়াসে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন। আর হচ্ছে বিমান রেস্টুরেন্টে আমরা উঠতে পারলাম না, আপনারা যদি আসেন তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আগে সময় নিয়ে আসবেন। এই জন্য আমরা ওখানে যাইনি। আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান এয়ারফোর্স, আমরা যেটাতে উঠে আসি। আর আরেকটা জিনিস সবই ভালো লেগেছে, শুধু একটা জিনিসই খারাপ লেগেছে, যে প্রত্যেকটা বিমানে উঠতে তারা হচ্ছে টিকিট কস্ট আর কি লাগবে আর কি। প্রত্যেকটা বিমানে উঠতে 30 টাকা। এটা যদি ওরা 10 টাকাও করতো তাহলে খুব ভালো হতো, কারণ সবগুলো 50 টাকা আমরা টিকিট দিয়ে ঢুকছি।
পার্কিংও দিচ্ছি, আবার এটাতেও প্রত্যেকটাতে ঢুকতেও লাগছে, এটা আসলে বেশি হয়ে যায়। তো সব মিলিয়ে অনেক ভালো ছিল, শুধু এটা আমার কাছে খারাপ লাগছে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর কি কি আমাদের খারাপ লাগছে ভিডিওতে সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা তো আমাদের ভিডিও করি, আমরা তো বুঝতে পারি না যে আমরা হচ্ছে কোনটা আমাদের ভুল ত্রুটি হচ্ছে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন কি করলে ভালো হয়, ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।